যাব, আপনার প্রথম অভিজ্ঞতাটা বলবেন। আচ্ছা ভাই, আমি আমার প্রথম গল্পটা আমি বলতে চাচ্ছি। এটা হচ্ছে 2014 এর একটা গল্প। 14 সালে আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সজীব, ও ঢাকাতেই থাকে। তো ও হচ্ছে গ্রামে আসছে। তো ওইটা হচ্ছে আপনার আষাঢ় মাস ছিল। তো ওই আষাঢ় মাসে আবার গ্রামে সাধারণত ভাইয়া আপনার চিতই পিঠা, ভাজা পিঠা এগুলা খুব বেশি জনপ্রিয় হয়ে থাকে। তো ওই দিন হচ্ছে মা এইগুলা বানাইছে। তো বানানোর পর সজীব আবার ওই দিন ও ঢাকা থেকে গ্রামে গেছে, এটা আমি জানতাম। তো যাওয়ার পর সজীবের সাথে আমার দেখা হয়েছে। তো আমি যখন সন্ধ্যায় বাসায় ফিরেছি তখন দেখলাম যে মা এগুলা তৈরি করছে। তা আমি আবার মারে বললাম, মা সজীব তো গ্রামে আসছে, আমি তাহলে সজীবের একটু ফোন দেই, ও আসুক, এসে পিঠা খেয়ে যাবে। তা মা বললো ঠিক আছে, ফোন দাও। তো আমি তখন বাটন ফোন ইউজ করতাম। তো সজীবকে আমি যখন ফোন করলাম যে সজীব কোথায় তুই, আমাদের বাসায় আসতে পারবি, মা পিঠা বানাইছে, পিঠা খেয়ে যা। তো আবার বলছে শাহিন তুই একটু আগাই আয়, আমি বাজারে এসে আমাকে নিয়ে যা, আমার বাড়ি থেকে আবার বাজারের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। তো আমি সজীবকে আগায় নিয়ে আসছি। এটা হচ্ছে তখন মাগরিবের আজান ওভার হয়ে গেছে, হালকা বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে। তো আগায় আনার পর ও সজীব আসছে, আসার পরে ও ভাজা পিঠা, চিতই পিঠা মানে কচু শাক দিয়েও খাইছে। খাওয়া দাওয়া শেষ করে সজীব আবার আমাকে বললো, শাহিন আমার একটু আগায় দিয়ে। তো ওকে ফাইন, ওরে হচ্ছে আমি বাজার আগায় দিয়ে আসলাম। আগে দেওয়ার পরে আমি আবার বললাম সজীব আমি চলে যাই। তো বললো যে দাঁড়া একটু ওয়েট কর, আমরা একটু স্মোক করি। তো আমরা দুজনে ভাই স্মোক করে ফিরতেছিলাম। ফেরার সময় হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার সময় হচ্ছে আমাদের বাড়ির ঢুকতে হচ্ছে ডান পাশে, আর বাড়ি থেকে বের হইতে বাম পাশে একটা কবর আছে এখনো। ওই কবরের সাথে হচ্ছে আপনার একটা সরা গাছ ছিল। তো আমি ওইখানে যখন আসছি হালকা গোড়া গোড়া বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি আমি বাটন ফোন দিয়ে বাটনে টিপতে টিপতে আমি হালকা যে লাইটটা হচ্ছে লাইটটা দিয়ে আমি আর কি আসতেছিলাম পথ দেখে। তো আমি যখন ওই কবরের সামনাসামনি আসছি আমাদের বাড়ির সামনে, তা আসার পরে দেখি ওইখানে আমার দাদা দাঁড়ানো, একদম পা পর্যন্ত হচ্ছে পাঞ্জাবি পরা সাদা, ওইভাবে দাঁড়ায় আছে। তো আমি ওটা দেখার পর আমি বাটনে আবার চাপ দিয়ে আপনার করলাম, লাইটটা একটু ধরলাম আমার দাদার দিকে। তো ধরা মাত্রই দেখলাম যে আমার দাদা ভ্যানিশ হয়ে গেল, একদম মাটির নিচে চলে গেল। তো ওইটা দেখার পরে হচ্ছে আমি ওইটা মানে একদম একটু নীরব হয়ে গেলাম। নীরব হওয়ার পরে আমি খুব দ্রুত গান গাইতে গাইতে আমি আমার রুমে চলে আসলাম। আসার পরে মা বলতেছে কি হয়েছে। তা আমি আমার মারে বললাম, মা দাদা কোথায়? তা মা আবার আমার বলছে, কেন তোর দাদা তো ঢাকাতে গেছে, তোর সেজো চাচির বাবার বাড়িতে গেছে তোর সেজো চাচির নিয়ে। তা বললাম কবে গেছে? তো মা বলতেছে যে গেছে তো আরো 3 দিন আগে। তারপরে বললাম, মা তাইলে আমি কি দেখলাম? পরে বলছে কি দেখছিস? তারপরে দেখলাম যে আমি তো দাদারে দেখলাম মাত্র, আমার চোখের সামনে একদম ভ্যানিশ হয়ে গেল, নিচে চলে গেল। তো মা পরে বলতেছে কি যে তুই কি ঠিক আছিস? তা বললাম হ্যাঁ আমি ঠিক আছি। তারপরে বলতেছে যে তো দাদা তো নাই। তো আমার হচ্ছে মা বলছে, আচ্ছা তুই যে পিঠা খেয়ে বের হয়েছিস, পানি খেয়ে বের হয়েছিলি? তা বললাম না মা, বের হয়নি। তো ওই রাতে হচ্ছে প্রচন্ড জ্বর আসলো, বমি হইলো। মা পরে হচ্ছে লোহা গরম করে পানি দিল খাওয়ার জন্য, যে এই পানিটা খা, দেখ ঠিক হয় কিনা। কিন্তু যথারীতি ভাই আমি অনেকটা মানে সিক হয়ে গেছিলাম, জ্বর ছিল অনেক। এটা হচ্ছে আমার প্রথম একটা স্টোরি ছিল। আমি শাহিন, আমি ফরিদপুর জেলা বলমারি থেকে বলছি। আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ভাইয়া আমার একটা ফ্রেন্ডের থেকে আর কি কালেক্ট করা। ওর নাম হচ্ছে আশরাফুল ইসলাম পিয়াস। আমি ওর হোম ডিস্ট্রিক্টটা বলতেছি না, ও ঠিক যেভাবে আর কি আমাকে শেয়ার করছে গল্পটা। ও হচ্ছে 2014-তে ইন্টারমিডিয়েট করার জন্য একটা কলেজে ভর্তি হয়। তো ওইখানে যথারীতি ও কলেজ ক্যাম্পাসে থাকে, ওর বাসার দূরত্ব হওয়ার জন্য ও কলেজে থাকতো আর কি, কলেজের একটা ক্যাম্পাসে। তো ওদের কলেজের সামনে একজন ভিকিরি টাইপের একজন মানুষ, একটু মুরব্বী টাইপের একটা মানুষ, তার সাথে ওর একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ড হয়। ও যখন ক্যাম্পাস থেকে বের হয় তারে মানে ও আর কি হেল্প করতো, ইভেন হচ্ছে মাঝে মধ্যে কিছু না কিছু কিনে তাকে খাওয়াইতো বা টাকা দিয়ে হেল্প করতো।
তো এটা যখন হয় ও হচ্ছে 2 বছর ওইভাবে আর কি ওনার সাথে পাগলের সাথে ওর একটা ভালো একটা সম্পর্ক হয়, নানাভাবে হেল্প করে সেভাবে আর কি। তো ও যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আর কি ঢাকাতে চলে আসে, ঢাকাতে আর কি অনার্স করার জন্য। তো কোনো কারণে হচ্ছে আপনার ওর কলেজ ক্যাম্পাসে ওর যেতে হয়, তো আর কি ফিরে যায় কলেজ ক্যাম্পাসে ওর কোনো পেপারস তোলার জন্য। আমি কলেজের নামটা বলছি না এবং জেলাটা বলতেছি না এটা কোন জেলায় অবস্থিত। তো ও যখন আর কি ফিরে যায় অনেকটা রাত হয়ে যায়। তো রাত হয়ে যাওয়ার পরে ও কলেজ ক্যাম্পাসের সামনে আর কি সেই চাচাকে ও দেখতে পায়। ওই চাচাকে দেখতে পেলে ও আর কি সালাম দিয়ে কথা বলে যে চাচা কেমন আছেন। তারপর হচ্ছে পিয়াসকে বললে যে বাবা তুমি কেমন আছো, কোথায় ছিলে এতদিন, তোমাকে আমি দেখি নাই। তো এটা বলার পরে আর কি পিয়াস আর কি ওই চাচারে সবকিছু শেয়ার করলো যে চাচা আমি তো এখানে আমার 2 বছর পড়াশোনা ছিল, আমি 2 বছর শেষ করছি, এখন হচ্ছে আমি ঢাকাতে অনার্স করতেছি, আমার এখন ঢাকাতে পড়তে হবে, এখন আর এই কলেজে আমার আসতে হবে না। তো এটা বলার পরে তখন ওই সময়টা একটু শীতের সময় ছিল। তো পিয়াস আবার বলছে যে চাচা আপনি মানে এরকম একটা পাতলা জামা পরে আছেন কেন, শীত লাগে না আপনার? তো বলছে বাবা আমার তো শীতের কাপড় নাই, আমার একটা কিনে দিবা? তো এইটা শোনার পরে পিয়াস বলতেছে যে হ্যাঁ চাচা অবশ্যই আপনার আমি কিনে দেবো, কি লাগবে আপনার বলেন। তো এইটা বলার পরে হচ্ছে চাচা বলতেছিল যে আমার একটা চাদর কিনে দিবা। তো পিয়াস আবার বলছে ঠিক আছে চাচা আমি আপনার জন্য চাদর ম্যানেজ করে আমি কালকে দিচ্ছি আপনাকে। এটা বলে আর কি ক্যাম্পাসে গেছে, ঢুকছে, ঢোকার পর ওর একটা ফ্রেন্ডে ওইখানে একটা পরিচিত একজন সিনিয়র বড় ভাই, তার সাথে আর কি ওর পেপারস তোলার জন্য কথা বলতেছে। তো এক পর্যায়ে পিয়াস বলছে যে ভাইয়া বাইরে যে চাচা আছে, চাচার জন্য আমি একটা চাদর কিনবো, তা একটু চলেন আমরা একটু বাইরে যাই, দোকানে যাই। তো বলতেছে যে বাট ওই বড় ভাইয়া জানতো না যে ওই চাচার জন্য চাদর কিনবে, কিন্তু ওই চাচা মারা গেছে অনেক আগে, আরো 2 বছর আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে কলেজের সামনেও মারা গেছে ওই চাচা। এটা আর কি পিয়াস দূরে থাকার জন্য এভাবে ওটা জানে না। তো এখন ওই বড় ভাইকে বলছে ভাইয়া চলেন আমরা একটা চাদর কিনবো। তো বড় ভাই বলছে কার জন্য চাদর কিনবা? তা উনি ওই নামটা ধরে বলছে যে অমুক চাচার জন্য, দেখলাম ক্যাম্পাসের সামনে গেটের সামনে শীতের কাপড় ছাড়া দাঁড়ায় আছে, তা উনি আমাকে চাচাই আমার বলতেছিল যে পেশ আমার একটা ইয়া কিনে দিবা। তা এটা শোনার পরে বড় ভাই ওর পিয়াসকে বলছে যে আচ্ছা তোমার কখন বলছে এই কথা? তা বলছে যে ভাই আমি যখন কলেজে ঢুকবো তখন আর কি চাচার সাথে আমার দেখা হয়, তো তখন আর কি চাচা আমাকে এই কথাটা বলছে। তো তখন বড় ভাইয়া হচ্ছে খুব নীরব হয়ে গেছে, তখন বলছে আচ্ছা পিয়াস মানে তুমি কি সত্যি বলতেছো? তো ওই পিয়াস আবার বলছে জি ভাই আমি সত্যি বলতেছি, আমি চলেন একটু ওনার জন্য একটা চাদর কিনবো। তারপরে ওই বড় ভাই আবার পিয়াসের দিকে তাকায় আছে। তা পিয়াস আবার বলছে ভাই কি হয়েছে বলেন তো? তা বলছে পিয়াস তুমি কি ঠিক আছো? তো ও বলছে যে ভাই আমি ঠিক আছি, বলেন কি হয়েছে বলেন। পরে বলছে ওই চাচা তো মারা গেছে আরো 2 বছর আগে, এটা কি তুমি জানো না? তো পিয়াস বলছে না ভাই এটা তো আমি জানি না। অথচ হচ্ছে পিয়াসে আর কি ও যখন ক্যাম্পাসে ঢাকা থেকে গেছে পেপারস তোলার জন্য কলেজে ঢুকবে, তখন হচ্ছে চাচার সাথে ওর অনেক সময় কথা হয়। ইভেন ওই চাচা ওর কাছে একটা চাদর চায় শীতের জন্য, তো ওইটা দিতেও আর কি পিয়াস রাজি হয়েছে, বলছে ঠিক আছে চাচা আমি ভিতরে যাই, আমি কালকে আপনার জন্য কিনে ওইটা আমি দিচ্ছি। অথচ ভাইয়া ওই মৃত মানে ওই লোকটা মারা গেছে আরো 2 বছর আগে, মানে এরকম একটা ঘটনা আর কি আমার একটা ফ্রেন্ডের সাথে হয়েছে। ভাইয়া অত্যন্ত ভয়ানক এক অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছিল পিয়াস, সে কথাই শুন। ভাইয়া এটা হচ্ছে আমার প্রথম যে ফ্রেন্ডের সাথে আর কি যে প্রথম ঘটনা ছিল, ওই ফ্রেন্ডের সাথে আর একটা ঘটনা। এটা একটু শীতের দিনে আমি আর ওই সজীব হচ্ছে একটা আমাদের পাশের গ্রামে একটা ওয়াজ মাহফিলে দুইজনে গেছি। তো ওরে বললাম যে সজীব চল আমরা ওয়াজ মাহফিল থেকে আমরা কিছু ভাজা পোড়া যা আছে পেঁয়াজু টিয়াজু এগুলা খেয়ে আসি। তো তখন হচ্ছে রাত 10টা বাজে, জ্যোৎস্না রাত। তো আমরা দুজনে হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ওইখানে আমরা দুজনে হাঁটতে হাঁটতে গেছি। তো যার পর আমরা একটু ওয়াজ মাহফিল থেকে আর কি সবকিছু ভাজা পোড়া যা ছিল এগুলা কিনে খাইলাম। খাওয়ার পরে আধা ঘন্টার মতো ছিলাম, থাকার পরে হচ্ছে সজীবকে বললাম সজীব চলো এখন আগাই। তখন মেবি রাত 11টা বাজে, জ্যোৎস্না রাত। তো আমি আর সজীব হচ্ছে হলো আমরা স্মোক করতে করতে হাঁটতে হাঁটতে আসতেছি। তো হাঁটতে হাঁটতে আসার সময় আমাদের ওইখানে একটা জায়গা আছে আপনার হন্টেড প্লেস, ওইখানে এখনো চুরি ডাকাতি হয় মাঝে মধ্যে, একদম ফাঁকা জায়গা মাঠের মধ্যে। তো ওই জায়গা
রাত্রে আসার পরে আমার আর সজীব আমরা দুজনে আসতেছিলাম হেঁটে হেঁটে, জ্যোৎস্না রাত, রাস্তা একদম ফাঁকা ছিল। তা আমার সজীবের সামনে মনে হচ্ছে একটা মহিলা বাচ্চার হাত ধরে হেঁটে যাচ্ছে। তো আমি ওর সজীবকে বললাম, সজীব এত রাত্রে একটা মহিলা মানুষ আমাদের সামনে বাচ্চার হাত ধরে হেঁটে যাচ্ছে, কেমন বিষয়টা, কেমন লজ্জা লাগতেছে আমার কাছে। তা একটু সোলো যা, না এলে চল ওনার আগে যাই, যেহেতু ফাঁকা রাস্তা দিয়ে উনি একটা মহিলা মানুষ যাচ্ছে। তো সজীব আবার বললো যে ঠিক আছে আমরা আসতে যাব না, চল আমরা ওনাকে ওভারটেক করব। তো এটা বলতে বলতে আমি সজীব মানে খুব ফাস্ট হাঁটতেছিলাম। হাঁটার পরে যখন মহিলার কাছাকাছি আসছি তখন দেখলাম যে ওইটা মহিলা না, একটা পুরুষ লোক, একটা ছেলে বেটা মানুষ। উনি হচ্ছে সাইকেল ধরে হাঁটতেছে। তা আমি সজীবের দিকে তাকে বললাম, সজীব কি হইলো এটা? তো আমার বলছে যে দোস্ত কি হবে, আমিও তো তাই দেখতেছি। তা বললাম তাইলে কি তুই ভুল দেখছিস না আমি ভুল দেখছি? তা বলছে না শাহিন, এটা তো মানে আমারও ভুল হয় না, তোরও ভুল হয় না, কারণ আমরা একদম স্বচক্ষে দেখতেছিলাম, জ্যোৎস্নারা তো অনেক ক্লিয়ারই দেখতে পাচ্ছিলাম যে একটা মহিলা একটা বাচ্চার হাত ধরে আছে। তো কাছে আসার পরে যখন দেখলাম যে একটা লোক সাইকেল দিয়ে হেঁটে যাচ্ছে, তো আমি সজীব দুইজনে হাতটা ধরলাম, সজীব হাত ধর হাট। তো হাঁটার পরে হচ্ছে ওনাকে যখন একটু ওভার করলাম, ওভার করার পরে মানে ওনার থেকে মিনিমাম 5-10 পা যখন ওভার করছি, ওভার করে আমি পিছনের দিকে তাকাইলাম, আমি আর সজীব দুজন তাকালাম, সজীব এইপরে তাকা। তো তাকানোর পর দেখলাম যে একদম ফাঁকা জায়গা, মানে জায়গাটা একদম ফাঁকা, যে লোকটা মনে হচ্ছিল যে সাইকেল ধরে আছে ওই লোকটাও নাই। তো তারপর সজীব হচ্ছে একটু ও মাদ্রাসার ছাত্র ছিল, তো ও কিছু জানতো। তো আমার বলতেছে শাহিন তুই কি একটা জিনিস খেয়াল করছিস? তা বললাম কি দোষ? কই আচ্ছা যে লোকটা ছিল তুই কি ওই লোকটার কোনো ছায়া দেখতে পাইছিস? তা বললাম না তো। কয় দেখ তুই এখন তাকা, আমার আর তোর দিক তাকা, দেখ রাস্তার মধ্যে কি আমাদের দুজনের ছায়া আছে? তা বললাম হ্যাঁ আছে। তো পরে আর কি বললো, দোস্ত ওইটা একটা জিন ছিল, জিনদের কোনো ছায়া থাকে না। এখন তুই যেটা দেখছিস ওরা বিভিন্ন ধরনের রূপ নিতে পারে, মানে আমরা যা দেখছি ওটা উনি ওর রূপ নিচ্ছিল। ফার্স্টে হচ্ছে আমরা দেখলাম যে একটা মহিলা একটা বাচ্চা ধরে হেঁটে যাচ্ছে, যখন ওরা ওভার করছি মানে কাছাকাছি আসছি তখন দেখলাম যে একটা লোক সাইকেল ধরে হেঁটে যাচ্ছে। আবার যখন ওনারে ওভার করে আমরা পিছনে তাকাইছি তখন দেখি যে লোকটা নাই। পরে সজীব আর কি কনফার্ম করলো, শাহিন এটা মানুষ ছিল না, এটা একটা জিন ছিল। এটাও হচ্ছে আমার ফ্রেন্ড সজীবকে, ওর সাথে একটা ঘটা কাহিনী। তখন হচ্ছে আপনার দুর্গাপূজার সময়। তো আমি আর সজীব হচ্ছে আমাদের পাশের গ্রামে আর কি বলি যে সজীব ও শহর থেকে আর কি গ্রামে গেছে, তো ওকে বললাম যে চল আমরা একটু পূজা দেখতে যাই। তো আমরা দুজনে আর কি পূজা দেখতে গেলাম, তখন মেবি রাত 12টা বাজে, আমাদের পাশের গ্রামে পূজা দেখতে গেলাম। তো ওইখানে যাওয়ার পরে একটু কিছু সময় আমরা পূজা দেখলাম, এমনি একটু ঘোরাফেরা করলাম। করার পরে যখন আপনার 1টা বাজে তখন হচ্ছে সজীবকে বললাম, সজীব চল ঘুম আসতেছে আমরা চলে যাই। তো এটা বলার পরে হচ্ছে সজীব বলছে ঠিক আছে চল। তো আমি আর ও যখন হচ্ছে পূজার থেকে আর কি বের হলাম, বের হয়ে আসার সময় হচ্ছে একটা ব্রিজ আছে আমাদের ওইখানে, আমি গ্রামের নামটা বলতেছি না, ব্রিজের উপর আমরা দুজন দাঁড়ালাম। দাঁড়ানোর পরে সজীব বললো যে দোস্ত এইখানে একটু দাঁড়া, জ্যোৎস্না রাত ভাল লাগতেছে। তো এটা বলার পরে হচ্ছে দুর্গাপূজা সাধারণত বর্ষার সময় হয়, দুর্গাপূজার সময় সাধারণত পানি হয় অনেক খাল বিলে। তো ব্রিজের উপর দাঁড়ানোর পরে ব্রিজের নিচে আবার পানি জমে গেছে, ওইখানে কিছু নৌকা রাখা ছোট ছোট। তো সজীব আবার ওইটা দেখে আমার বলতেছে শাহিন চল নৌকার উপরে যায়। তখন হচ্ছে রাত 1টা বাজে, আমরা পূজা দেখে আর কি ফিরতেছিলাম, আমি আর ওই ছিলাম, তাছাড়া আমাদের সাথে আর কেউ ছিল না। তো সজীব আবার বলছে শাহিন চল আমরা একটু নৌকায় ঘুরি। তা বললাম দোস্ত এত রাতে নৌকায় ঘুরবো? তা বলছে চল না, আসলাম এতদিন পর গ্রামে, একটু ঘোরাবি না? তোরে বললাম যে ঠিক আছে চল। যদিও জ্যোৎস্না রাত ছিল ভাই ওইটা। তো জ্যোৎস্না রাতে আমি আর ও হচ্ছে নৌকাতে উঠলাম, বাট নৌকা ও চালাইতে পারে না, আমিও পারি না। তারপরে সজীব বলছে আচ্ছা দুজনে ট্রাই করি চল। তো ও চালাইতে গেল ঘুরতেছিল, আমি চালাইতে গেল, নৌকাটা ঘুরতেছিল, সোজা যাচ্ছিল না। তো কোনোভাবে আর কি দুইজনে মিলে ওইভাবে ঠেলে ঠেলে আমরা একটু মোটামুটি বিলের মাঝখানে নিয়ে চলে গেছি। মাঝখানে নিয়ে যাওয়ার পরে আমাদের নৌকার মধ্যে মানে জ্যোৎস্না রাত তো
নৌকার মধ্যে সাইড থেকে অনেক পুঁটি মাছ টাকি মাছ নৌকার মধ্যে পড়তেছে। আমি আর সজীব ওইটা রাত 1টার সময়, জ্যোৎস্না রাত, আমরা ওটা একদম মানে দেখে তো পুরো খুশি হয়ে যায়, সজীব এত মাছ কেমনে সম্ভব বলতো। তো আমরা নৌকাটা একটু একটু আগাচ্ছি আর ওই ধরনের মাছগুলো নৌকার মধ্যে এসে পড়তেছে। তো পরার পর সজীব আর আমি অনেক খুশি, সজীব আজকে আমরা মাছ নিয়ে যাব, বাট কিসে নেবো বল। তো বলছে দোস্ত জামা টামা যা আছে এটা খোল, এটার মধ্যে চল আমরা মাছ নিয়ে, এত সুন্দর ফ্রেশ মাছ এটার মধ্যে ঢোকাই নিব। তো এটা বলার পরে আমি সজীবরা বললাম, সজীব তাহলে চল, আমরা তো অনেক একদম বিলের অনেক দূরে চলে আসছি, আগে চল আস্তে আস্তে নেই। কিন্তু সজীব আর আমি যতই নৌকা আস্তে আস্তে সাইডে নিতে যাচ্ছি, বাট নৌকা কোনোভাবে যাচ্ছে না। মানে সজীব আবার বলতেছে, শাহিন তুই একটু ইয়া দে বেটা, মানে এত দূরে চলে আসছি, তুই মানে একটু দে, আমিও দেই, তাইলে দেখছেন ঠিকই চলে যাবে সাইডে। বাট আমরা দুজনে যত ট্রাই করতেছি ভাইয়া, নৌকাটা আমরা কোনোভাবে সাইডে নিতে পারতেছি না। তা সজীব আবার বলছে, দোস্ত তাহলে কি হয়েছে? তখন ভাইয়া হচ্ছে তখন ও বলতেছে কি, তাইলে তুই একটা কাজ কর, তুই নিচে নামে, আমি নৌকার মধ্যে থাকি, তুই নিচে নামে ধাক্কা দে। আমি বললাম যে এটা কেমনি সম্ভব, রাত 1টার সময় পানির মধ্যে নামবো? তো বলছে তাইলে কি করবে, আমাদের তো এখন সাইডে তো যেতে হবে, আর এত রাতে তো কোথাও কেউ নাই। তখন ভাই আস্তে আস্তে মানে রাত 1:30 অলরেডি হয়ে গেছে, আধা ঘন্টা আমরা পানির মধ্যে ওইভাবে নৌকা নিয়ে দুজন ইয়ে করতেছি। তো সজীব বলতেছে যে একটু মানে সাইডে তো নেওয়া লাগবে, আমরা মাছ নাই না নিলাম তাহলে তো আমাদের তো যেতে হবে। তো সজীব আমার বলছে তুই তাইলে নিচে নামে ধাক্কা দে। তা বললাম না দোষ, আমি পারবো না, ইয়া আছে তো প্রবলেম আছে। তো ভাই কিছুক্ষণ হচ্ছে ওইভাবে থাকলাম। তা সজীব আমার বলছে আচ্ছা তোর নামতে হবে না, থাক, চল আগে আমরা মাছগুলা ধরি। যখন ভাই আমরা নৌকার ভিতরে যে একটু ইয়া থাকে, ওইখানে হালকা পানি থাকে, ওই পানির মধ্যে সব মাছ হলো, অনেক মাছ পড়ছে লাফায় চার সাইড দিয়ে। তো সজীব আর আমি যখন মাছগুলা ধরতে যাচ্ছি ভাইয়া, একটা মাছ আমরা ধরতে পারতেছিলাম, মানে সব মাছ একদম রিটার্ন পানিতে চলে যাচ্ছে। মানে পুঁটি মাছ তো অনেক উইক মাছ, ওইটা শক্তিশালী মাছ না। তারপর আমরা পুঁটি মাছগুলো ধরতে পারতেছিলাম না, সব মাছগুলা সাইডে চলে গেল। তা সজীব আবার বলছে, শাহিন কি হচ্ছে এগুলা? তা বললাম যাই না দোস্ত। তো আবার বলছে তাইলে মনে হয় এগুলো মাছ না, এগুলা পিচেস থাকে গ্রামে, এই মাছটা সিয়া করতে গেলে এগুলো মনে হয় পিচেস। তা সজীব আমার বলতেছে যে দোস্ত এগুলার থেকে মানে মুক্তি পাওয়ার একটা উপায় আছে। তা বললাম কি বল? তা বলছে তুই এখানে দাঁড়ায় প্রস্রাব কর, গোল করে নৌকার মধ্যে দাঁড়ায় গোল করে একদম প্রস্রাব করে দে। তা বললাম যে এটা কি করলে কি হবে? তা বলছে কর না, দেখবি যে একদম তোর সাইড থেকে সব ইয়া চলে গেছে। তো আমি আরো ওইভাবে প্রস্রাব করলাম। প্রস্রাব করার পরে আমাদের দুইজনের মানে আসলে গার মধ্যে এমন জোর একটা ঝাঁকি দিল, ঝাঁকি দেওয়ার পরে হচ্ছে আমরা মোটামুটি একটু স্বাভাবিক হয়ে গেলাম। তো তখন হচ্ছে যে চারপাশে তাকাইলাম, দেখলাম যে নৌকার মধ্যে কোনো মাছ নেই। তারপরে সজীব বলছে যে চল এখন চল, এখন দেখ এখন কোনো সমস্যা নাই, এখন আগা। পরে হচ্ছে ভাই আস্তে আস্তে ওইভাবে আমরা সাইডে আসলাম। সাইডে আসার পরে আমরা আর কি নৌকা থেকে নামলাম। নামার পরে আর কি আমরা যখন আবার ওই ব্রিজের উপরে এসে বাড়ির দিকে রওনা দিলাম, তখন মেবি 2টা বাজে। তখন আর কি সজীব বললো যে শাহিন এটা আসলে আমরা যা এত সময় দেখছি এগুলা আসলে পিচেস বলতে একটা জিনিস আছে, ওইটার মধ্যে আমরা আবদ্ধ ছিলাম, আমরা স্বাভাবিক ছিলাম না, বা আমরা যদি এই মাছগুলা নিতেও চাইতাম আমরা নিতে পারতাম না ভাইয়া। এটা একটা ঘটনার সাথে। যেহেতু আমার দেশের বাড়ি নাটোর, আমি ওখানে জন্মগ্রহণ করেছি, গ্রামের বাড়ি। তো চাকরির জন্য ঢাকাতে আসা। তো ঢাকা থেকে আমি যাচ্ছি ঈদের মধ্যে, শীতের সময় 2004 অথবা 5 হবে। তো আমি ঢাকা থেকে আমি বাসে উঠলাম। ওঠার পর তারপরের দিন যে নামলাম রাত 12টার দিকে। আমাদের জায়গাটার নাম বাস স্ট্রিপ, সেটা বনপাড়া নাটোর। ওইখান থেকে প্রায় 13 থেকে 14 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। তো এর মধ্যে অনেক ফাঁকা জায়গা। তো নামার পরে যখন শীতের সময় তেমন গাড়ি ঘোড়াও নাই। তো অনেক ওয়েট করার পর একটা ভ্যান পেলাম। তো যাওয়ার পর আমাদের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, ওখানে নামলাম। নামার পরে ভ্যান আর ওখানে যাবে না। তো ওখান থেকে আমাদের প্রায় 7 কিলোমিটার হবে আমাদের বাড়িতে যাইতে। তো যেহেতু ঢাকা থেকে বাড়ি যাচ্ছি ঈদের মধ্যে, নিজের ভিতর তো একটা আনন্দ থাকে বাড়িতে যাব। তো তেমন একটা ভয়ভীত কোনো কিছুই কাজ করে না। কোথাও যখন গাড়ি ঘোড়া না পেলাম আর নিজে হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি, রাস্তা শীতের মধ্যে ফাঁকা জায়গা। তো হঠাৎ
ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে যে রাস্তার ভিতরে একটা অনেক বড় সাপ। তো আমি আমার দাদার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। তো বলতো, যদি কখনো তুমি এসব কোনো কিছু দেখো, আগে তুমি সতর্ক করবে। তা আমি তখন বললাম যে দেখো, তুমি যদি প্রকৃতই সাপ হয়ে থাকো বা অন্য কোনো কিছু হয়ে থাকো, তুমি আমার জায়গাটা দিয়ে দাও। তো দেখি কিছুক্ষণ পর ও চলে যায়। চলে যাওয়ার পর আমি আবার রাস্তাতে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে ও হঠাৎ আমার সামনে দেখি, কোনো লোকজনই ছিল না, কিন্তু হঠাৎ দেখি দুইটা হুজুর এসে আমার সামনে দিয়ে হাঁটতেছে। তা আমি যত চেষ্টা করি তার সামনে যাওয়ার জন্য বা তার কাছে যাওয়ার জন্য, কিন্তু আমি কখনোই পারতেছি না। এরকম ভাবে প্রায় 1 কিলোমিটার যাওয়ার পরে ওনারা দুজনা শেষ, আউট। আমি তাদেরকে আর দেখতে পেলাম না। এরপর একটা সামনে বাঁশের ঝাড় আছে, যারা কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এলাকাতে তারা বুঝতে পারবেন বা জানেন, জায়গাটার নাম বলার দরকার না বা বললামও না। তো দেখি হঠাৎ একটা গাছ আমার সামনে পড়ে গেল। তো এখন শীতের মধ্যে না আছে ঝড়, না আছে বৃষ্টি, কোনো কিছুই নাই। আমি হতভাগ, একটু ভয় ভয়ও লাগে, যেহেতু রাত অনেক। আবার নিজের কাছে সাহস হচ্ছে যে আমি বাড়ি যাচ্ছি, নিজের এলাকা, কি হবে। তা আমি দাঁড়াই থেকে আমি 5 মিনিট দাঁড়াই আছি যে কি করব। এখন গাছকে যদি ওভারটেক করতে হয়, আমাকে রাস্তার সাইড দিয়ে নামে জমির ভিতর দিয়ে উঠতে হবে। তা আমি ঠিক তাই করলাম, ডান সাইড দিয়ে নামে আমি গাছ ওভারটেক করলাম। ওভারটেক করার পর 20 থেকে 25 হাত যাওয়ার পরে আমি পিছনের থেকে আমি একটু শব্দ শুনতে পেলাম, যে কোনো একটা শব্দ। আমি তাকাই দেখি পিছনে গাছটা, যে গাছ পড়েছিল সেই পড়াটা নাই, ঠিক যেভাবে দাঁড়ানো ছিল সেভাবে। 5 থেকে 7 মিনিট হাঁটলাম। হাঁটার পর একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে, কিন্তু ওই টাইমে তো এত সুন্দর একটা মেয়ে অসম্ভব ব্যাপার, আসতেই পারে না। আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম যে কি ব্যাপার হতে পারে। আবার নিজেকে প্রশ্ন করতেছি যে না, আমি যেমন ঈদের মধ্যে বাড়িতে আসতেছি, হয়তো ভাই ওনারাও এরকম ভাবে আমার মতো পথযাত্রী। এর ভিতর আস্তে আস্তে আমি একটা মসজিদ পেলাম, সাথে যে মসজিদ, ওখানে যাওয়ার পর আমি আর পেলাম না। যাক, আমি এটা কিছু মনেও নিলাম না, একটু ভীতু ভীতু যাচ্ছি। এর ভিতর আমাদের গ্রাম যেটা, সেখানে চলে আসছি। তো আমাদের নদী আছে, নদীর উপর একটা রেল ব্রিজ আছে, যেটা বড়াল নদী, মালঞ্চি এবং আব্দুলপুর রেল ব্রিজ মধ্যে। তো ওই সময় কোনো রাস্তাঘাট ছিল না, পার হতে হলে ওখানে নৌকা দিয়ে পার হতে হবে। আর ওখানে শুনছিলাম যে যখন মুক্তিযোদ্ধার সময় ওখানে নাকি অনেক মুক্তিযোদ্ধাকে মারা হতো। তো দেখি, জানি না এটাকে কি বলে, তো আমাদের গ্রাম্য ভাষা ওটাকে বলে গলা কাটা বলে। মানুষ আছে কিন্তু গলা নেই। তা আমার খুব ভয় পাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে দুইটা মানুষ, গলা নাই কিন্তু হাত আছে, হাঁটি চলে আসতেছে, ব্রিজের উপর দিয়ে হাঁটতেছে খুব সুন্দরভাবে। তো এক পর্যায়ে আমি ভীষণ ভয় পাই, কিন্তু ওখানে তো কোনো কিছু নাই, না আছে মাঝি মোল্লা, না আছে কোনো কিছুই। আমি একদম স্তব্ধ, একদম কোনো কিছু বলার মতো আমার ভাষা নাই। তো পিছনে প্রায় আধা কিলোমিটার হবে যেখানে একটা বাড়ি আছে বা দোকান। তা আমি পিছনে চলে আসি। পিছনে চলে আসার পরে আমি ওয়েট করি যে দেখি আজান হয় কিনা। 20 থেকে 25 মিনিট ওয়েট করার পর আমি দেখি যে আমাদের গ্রামের, নাম বলার দরকার নাই, সেই মানুষটা আমার সামনে দিয়ে যাচ্ছে এবং আমাকে বলছে যে তুমি এখানে কি করতেছো, চলো বাড়ি যাই। আমি বললাম যে কাকা, তাহলে আমাকে নিয়ে যান, কিন্তু আমি তো এরকম দেখতেছি। উনি আমাকে বললো যে এগুলা কোনো কিছু না, এগুলা ভয়ের কোনো কিছু কারণ নাই, এগুলা তুমি ধারণা করছো সেই কারণে। তো ওনার আমি হাত ধরে আমি ব্রিজে উঠলাম, ব্রিজ পার হলাম। ব্রিজ পার হওয়ার পর একটা বট গাছ ছিল ডানে, এখন বাজার হয়ে গেছে, এখন অনেক বড় বট গাছটা। তো আমাকে বলতেছে তুমি এখানে দাঁড়াও, আমি একটু প্রস্রাব ফিরবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেচারি যে প্রস্রাব ফিরতে গেছে আর কোনো আসার কোনো খবর নাই। কোন ঝামেলায় পড়লাম। এখনো আমার আমার গ্রামের বাড়িতে যেতে হলে পায়েও যদি আমি হাঁটি যত দূরেই, তাও আমার 20 মিনিট লাগবে। তো আমি ওইখান থেকে যখন 20 মিনিট অপেক্ষা করার পর ওই ব্যক্তিটা যখন না আসে, তখন আমি একটা দৌড় দিছি। দৌড় দেওয়ার পর আমার বড় ফুপুর বাড়ির কাছে আমি ওইখানে উঠে পড়ি। ওঠার পর আমি খুব হাঁপাচ্ছিলাম।
তো আমি দরজায় নক করার পর আমার ফুপা বাইর হলো, কি ব্যাপার তুমি এত রাত্রে? তো আমি, আঙ্কেল আপনি আগে খোলেন, দরজা খোলেন, আমি বলতেছি। ঘরের ভিতর গেলাম, বাইর হলাম, হাত মুখ ফ্রেশ করার পর আমার ফুপা আমাকে জিজ্ঞাসা করলো, তো আমি বললাম এই ব্যাপার। তো বললো কোনো কিছু না, তুমি মনের ভিতর ধারণা করছো তাই। সকালবেলা আমি বাড়িতে গেলাম, আমাকে কোনো কিছু খাইতে দেয় নাই, যে এগুলা দেখছি এই কারণে। তো সকালবেলা যাওয়ার পরে গোসল করলাম, গোসল করার পর ফ্রেশ হয়ে ঘুমালাম, ঘুমায় সন্ধ্যার দিকে আবার বাইরে হয়েছি বন্ধুদের সঙ্গে। এখন দেখি যে আর একটা ঘটনা, আখের, আমাদের ওখানে আখের আবাদ হয়, আখের জমির মধ্যে দিয়ে ঠিক 8টা বা 9টা ঈদের আগের রাত সবাই আনন্দ ফুর্তি করতেছে, গ্রামের বাড়িতে বাজারে আসছে 8-9টা বাজে। তো আমি বাইর হচ্ছি, যে আমি বললাম যে চলো যাই, এখন অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়িতে যাই সময় দিই। তো মাঠের মধ্যে দিয়ে চিকন একটা রাস্তা, যেটা রেগুলারলি দিনের সময় মানুষ যাওয়া আসা করে, মেন রাস্তা না। আখের জমির মধ্যে দেখি সুন্দরভাবে 2টা মোষ আর একটা গরু একবারে ঘূর্ণিঝড় তুলতেছে। তা আমি বললাম এটা কার গরু বা কার মোষ? আমি চিল্লাচ্ছি যে কার গরু বা কার মোষ, দেখো তো এখানে কি ব্যাপার, ঘটনাটা কি? কিছুক্ষণ পরে দেখি যে না, মোষ নাই, আবার ওই দুইটা হাজির, গলা নাই, পুরো দেহটা আছে, বড় 2টা মানে কি তারোয়ারি নিয়ে আসতেছে। তা আমি এমন জোরে একটা চিল্লানি দিছি বা নিজে মানে ভীতু হয়ে আমি কান্নাকাটি আরম্ভ করছি যে কে আছে, আমাকে বাঁচাও। গলা নাই, কিন্তু ওই যে 2টা তরবারি নিয়ে আমাকে কাটতে আসতেছে। এর ভিতর মারি একটা দৌড়, এক দৌড়ে আমি নদীর ভিতর নামি, যে নদীর কর্নার দিয়ে আমি উপরে আর কোনো কিছু দেখতে পাই না, নদীর ভিতর দিয়ে তখন আমি বাড়িতে উঠি। এটা ছিল আমার প্রথমকার স্টোরি। পিন্টু ভাই, আমরা পরের ঘটনাটা শুনবো, বলুন। যেহেতু আমার দেশের বাড়ি গ্রামের মধ্যে আর আমি গ্রামের ছেলে, তো গ্রামের আবহাওয়াটাই স্বাভাবিক। তো আমার বাড়ির পাশে যেহেতু নদী, তো মাছ ধরাটা একটু বেশি পছন্দ করতাম। তখন আমি ঢাকাতে আসি নাই, তখন আমি বয়স খুবই কম, 13 বা 14। আমার বাবার সঙ্গে আমার খুব ভালো ফ্রেন্ডলি সম্পর্ক এবং আমার ছোট কাকার সঙ্গে। তো আমরা যেখানেই যাই, আমার আব্বা প্লাস আমি আর আমার ছোট কাকা একসঙ্গে চলাফেরা করি। তো মাছ ধরার খুবই শখ। তো গরমের সময়, তো ওই গ্রামের বাড়িতে পানি স্বচ্ছ থাকে, লাইট দিয়ে, তারপর ওই যে পাছা টাইপের যেটা দিয়ে বলে, ওইটা দিয়ে মাছ ধরে। তো আমরাও সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি। তো আমরা আব্বাকে বললাম যে আব্বা চলেন আজকে মাছ ধরি। তো বললো যে হ্যাঁ, অনেকদিন থেকে ধরা হয় নাই, চলো যাই ধরে আসি। তো আমার ছোট কাকা, আমি আর আমার আব্বা বাইর হলাম। বাইর হওয়ার পর মাছ ধরতেছি, মাছ অনেক পাচ্ছি, কিন্তু যে ঝুড়িতেও রাখছি, কিন্তু ঝুড়ি ভরে না। তো মজার বিষয় যে বড়শি দিয়ে যে এক ধরনের মাছ ধরে, বড় মাছ, বোয়াল মাছ। তো এগুলা ধরার জন্য ছোট ছোট মাছ ব্যবহার করা হয়, বা ওই ব্যাং, এগুলা ওই কালার সঙ্গে বাঁধে দিয়ে টোপ হিসাবে ব্যবহার করে। তো আমি শুনতে পাচ্ছি যে অনেক বড় মাছ একটা বড়শিতে ধরা। তো আমি আমার আব্বাকে বলতেছি, আব্বা সামনে মনে হয় দেখেন একটা বড়শিতে অনেক বড় মাছ ধরছে, জারি কেন না হোক, চলেন নিয়ে যাই। চলছে না, যার মাছ তাকেই দেওয়া দরকার, আমরা তো মারছি। তা ঠিক আছে। তো এরকম ভাবে মারতে মারতে যাইতে যেতে ওই বড়শির কাছে যাই। তো যাওয়ার পরে দেখি যে অনেক বড় মাছ, কিন্তু আব্বা বলতেছে যে মাছটা তোলা যায় কিভাবে। ছোট কাকা উনি দেখতে পাচ্ছে না, যে বলছে যে ভাই আপনারা কি পাগল হয়ে গেলেন নাকি, এখানে মাছ কোথায় পেলেন, মাছ তো নাই। তো আমার আব্বাও বলতেছে যে কেন, ওই যে মাছ, আমিও বলতেছি ওই তো মাছ। তো তুলতে যায় যখন, তো আমার আব্বা ঠিক নামছে, নামার পর বড়শিটা তুলতে যায়, দেখে যে বড়শিতে মাছ কোনো কিছুই নাই, কিন্তু বড়শি থেকে আমার আব্বাকে টানতেছে। তা আমি বললাম আব্বা ওটা ছাড়ি দেন, এই মাছটা দরকার নাই, ওই বড় মাছ হয়তো আমরা পারবো না। 20 থেকে 25 মিনিট বা 15 মিনিট ওটা মারলাম, ওটা বাদ দিয়ে
আমরা পিছনের দিকে সরে আসলাম, যেদিকে আমরা স্টার্ট করছিলাম প্রথম থেকে এদিকে আবার চলে আসলাম। কিন্তু আমাদের পাশেই ওখানে ছিল আমাদের হিন্দু গ্রাম, ওখানে ওরা ওদের মৃত মানুষগুলাকে ওই যে পোড়ায় বা দাও করে বা শ্মশানে, এটা একটা জায়গা। তো আমি দেখতেছি যে অনেক হাঁস, নদীর ভিতর অনেক হাঁস। তা আমি বলছি, আব্বা মাছ ধরা বাদ দিয়ে আমরা হাঁস ধরে নিয়ে যাই কয়েকটা। তখন আমার আব্বা বলতেছে যে এখানে হাঁস কোনো নাই, তুমি ভুল বকতেছ, তুমি স্বাভাবিকে আসো, আর না হলে আমরা চলে যাব। তা আমি বললাম, আব্বা ওইগুলো অনেক হাঁস, দেখেন হাঁস আছে। তো আমার আব্বা আমার ছোটকে নাম ধরে বলতেছে যে মাসুদ, আজকে আর মাছ ধরা লাগবে না, চলো আমরা বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, বাড়ি যাচ্ছি। বাড়িতে যাচ্ছি, এখন আমরা বাড়িতে যাব কোথায়? আমরা চলে গেছি অন্যদিকে, রাস্তা ভুল করে যখন চলে গেছি, তখন আমার ছোট কাকা বলতেছে যে না, এইদিকে তো আমাদের বাড়ি না, বাড়ি তো এইদিকে, কারণ আমাদের বাড়ির দিকে তো গাছ অনেক, আর এদিকে তো গাছ নাই, আর এদিকে মাঠ, পুরো ফাঁকা মাঠ। তো বললো যে আসলে কি করা যায়। আমার আব্বা এখন সে নেশা টিশা করে না, বিড়ি সিগারেট খাইতো, কিন্তু এখন খায় না। তো বলতেছে দাঁড়াও, আমি একটা বিড়ি খাই। তো যখন বিড়িতে আগুন ধরায় দিছে, তখন বলতেছে যে না, আসলে তো ঠিক, আমরা তো ভুল রাস্তায় আসছি, তাহলে আমরা চলো এদিকে যাই। যাওয়ার পরে আমরা বাড়ি গেছি, বাড়িতে যাই মাছ টাছ দিয়ে যার যার রুমে গেছি। কিন্তু ঠিক 3টা বা 4টার দিকে আমার আব্বা সাউন্ড দিয়ে আমাকে ডাকতেছে যে চলো আরেকবার মাছ ধরে আসি। আমি বাইর হয়ে গেছি। বাইর হওয়ার পর আমি নদীর ধারে আসছি। আসার পর আমি পিছনে তাকাই, দেখি যে কেউ নাই। কিন্তু আমার আব্বাকে বলি যে আব্বা কেউ তো নাই, তাহলে আমরা দুজনা কেন আসলাম? কিন্তু দেখি যে কেউ নাই। কেউ যখন নাই, এর ভিতর আজানের টাইম হয়ে গেছে। তো আমাদের গ্রামের কিছু হিন্দুরা, ওরা যে মাছ ধরতো, ওনারা আবার আসছে। তো লাইট মারি, দেখে যে আমি। তো বলে যে কিরে তুই এখানে একা একা কেন? আমি দাদু বলে ডাকতাম। কিরে দাদা ভাই তুই এখানে কেন? তা আমি বললাম আমি তো একা না, আমার আব্বা আসছে, আমার আব্বা নিয়ে আসছে। তো তোর আব্বা কোথায়? ওই যে নদীর ভিতর। লাইট মারার পর দেখে যে কোনো কিছু নাই। তো আমাকে কিছু না বুঝতে দেওয়ার পরে আমাকে আগে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে আমার বাবার নাম ধরে ডাকে, তুলছে। তোলার পর আমার আব্বা বাইর হয়েছে। বাইর হওয়ার পরে বলতেছে যে দেখো, তোমার ছেলে মাছ ধরতে গেছে, তুমি নাকি মাছ ধরতে নিয়ে গেছো। এরপর থেকে আমাদের আর কোনো মাছ ধরা হয় না বা কোনো কিছুই বলে নাই। তো দেখো, এটা ছিল আমার সেকেন্ড স্টোরি। পিন্টু ভাই, আপনার কাছ থেকে আরেকটা অভিজ্ঞতা শুনবো। জি, এটা আমার লাস্ট স্টোরি, এবং এইটা বলার জন্যই আমার এখানে আসা। আমি অনেক যোগাযোগ করছি উদয় ভাইয়ের সঙ্গে, কিন্তু আমি সেই সুযোগটা আমি পাই নাই। তো লাস্ট যেহেতু আমি সুযোগ পেলাম, এজন্য FM 94.4 প্লাস উদয় ভাই এবং তার টিমকে অসংখ্য ধন্যবাদ। আমি চাকরির জন্য ঢাকাতে থাকি এবং আমি বিয়ে করছি, এবং আমি তখন একটা গার্মেন্টস কর্মী ছিলাম। আমি গার্মেন্টসে জব করি। বিয়ে করছি। বিয়ে করার 2 বছর পর আমার বাচ্চা হবে এমন একটা সম্ভাবনা। তো আমার খুব কাছের একটা কলিগ ছিল, ওনার নাম মিনার। জানি যেখানেই থাকো তুমি ভালো থাকো, তুমি আমার ভালো একজন কলিগ ছিলে। এবং আমার ওয়াইফও তাকে অনেক ভালোবাসতো এবং শ্রদ্ধা করত, এবং ছোট ভাইয়ের মতো জানতো। সেও তার ভাবিকে অনেক শ্রদ্ধা করত এবং ভালোবাসত। তো পূরবী সিনেমা হলের পাশে যে মার্কেট, ওইখানেই একটা ট্রেলার্স ছিল, আমার ওয়াইফের খুব পছন্দের ট্রেলার্স, এবং ওইখান থেকে যত ও বাজার সদাই করত। তো 3 মাস আমার ওয়াইফের তখন 3 মাসের একটু বেশি প্রেগনেন্ট। তো আমার সাথে এরকম আগে অনেক কিছু ঘটনা ঘটতো বা ঘটছে, জানি না কিভাবে এটা আসলো। তো হঠাৎ ছেলেটার নাম মিনার, বাড়ি নোয়াখালী, জানি এখন কোথায় আছে আমি জানি না, তবে যেখানে থাকুক ভালো থাকুক। সে আমার সঙ্গে ডিউটিরত অবস্থায় আছে, কিন্তু হঠাৎ তার রূপের ছলনাময় যে কোনো একটা জিনিস আমার ওয়াইফকে ডাকে যে ভাই ওখানে দাঁড়ায় আসছে, চলেন আপনাকে যাইতে বলছে, আপনার 3 পিসটা হয়ে গেছে। তো আমার বাসা তখন 4 তলায় ছিল। তো 4 তলায় থেকে নামার পর পূরবী আসছে। আসার পরে
যে টেলার্সের, ওইটা আমি নাম বললাম না, টেলার্সের দোকানে গেছে। টেলার্সের দোকানে যাওয়ার পর বলতেছে, দাদা আমারটা নাকি হয়ে গেছে, মিনার আমাকে বলল। তো ওই দাদা বলতেছে, না মিনারকে তো কোনো খবর দিই নাই, তো আপনি অসুস্থ মানুষ কেন আসছেন? দাদা তো অফিস থেকে যাওয়ার সময় নিয়ে যায়। তো ওই টেলার্সের যে দাদা, ওই দাদা আমার কাছে ফোন করে যে, পিন্টু ভাই বৌদি আসছিল, আপনি একটু নিচে আসেন তো, অসুস্থ মানুষ, ও মিনারের কথা বলতেছে। আমি বললাম, মিনার তো আমার কাছে, তো দাদা ওনাকে একটু বসতে দেন, আমি আসতেছি। তো 5 মিনিট পরে আমি আসলাম। দাদা কি হয়েছে? বৌদি আসছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন আসছো একা একা, তুমি না অসুস্থ? আমি তো নিয়ে যাইতে পারি। তো আমাকে বলতেছে যে, দেখো মিনার আমাকে গিয়ে বললো যে, ভাবি আপনার পোশাকটা হয়ে গেছে, ভাই নিচে দাঁড়াই আছে, তো আপনাকে যাইতে বললো, একসাথে নাকি নাস্তা পানি করবে। তো আমি বললাম যে, না কোনো কিছুই না, তুমি চলো আমার সঙ্গে। তো আমি বাসায় আসতে দেরি, বাসায় আসার সঙ্গে সঙ্গে মেন গেট খোলার পরে ও আমাকে আর চিনতে পারে না। আমার কলারটা ধরে আমাকে মনে হচ্ছে যে আমি কোনো সন্ত্রাস বা অন্য কিছু। এরপর বাড়িওয়ালা যে ছিল, আমি ডাক দিলাম, তার সঙ্গে ভালো রিলেশন। আমি বললাম, আঙ্কেল একটু আসেন তো, দেখেন তো আপনার বৌমা কেমন করতেছে। তো কেমন করতেছে এই ব্যাপার তো ঘটনা তো অন্যরকম গেছে। তো পাশের মসজিদে আমাদের যে অফিসেই নামাজ পড়াতো ইমাম সাহেব, ওনাকে আমি ফোন দিলাম যে, হুজুর একটু আমার বাসায় আসতে হবে, এই কন্ডিশন। তো উনি আসার পর যা দোয়া কালাম পড়ে ফটো দিয়ে ঠিক করলো। ঠিক করার পর 11টার দিকে বলতেছে যে, যেটা করছো ভালো করছো, কিন্তু তোমার এই বাচ্চা আমি রাখতে দেবো না। তা আমি কেন? আমি তো কোনো অপরাধ করি নাই। আমি আবার ওই হুজুরকে ফোন দিই। ফোন দেওয়ার পর হুজুর আসে, তো বললো যে, কিছু মনে করো না, তোমাকে শক্ত হতে হবে। বোধ হয় যখন সকালবেলা হয়, সকাল হওয়ার আগেই ব্লাডিংটা হয় এবং আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, এবং 8 বছর পরে তারপরে আমি বাচ্চাটা পাই। যা আমি একসময় মানে স্বপ্নই ছেড়ে দিচ্ছিলাম যে, হয়তো বা আমি কোনোদিন বাবা হতে পারবো না, বা ও কোনোদিন হয়তো বা মা হতে পারবো না। আমার এখানেই শুধু অনেক কষ্ট, আর এটা আমি বলার জন্য আসছি, কিন্তু আমি কখনোই তাকে ভুল বুঝি নাই, বা আমি তিল পরিমাণ কোনো কষ্ট দিতে চাই নাই। তো রাইট নাও আমরা আমাদের পরবর্তী যে গেস্ট আছে তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে তার ঘটনাগুলো শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজ ভাই কোথা থেকে আসছেন এবং কি করেন? আমার হোম ডিস্ট্রিক্ট হলো নরসিংদী, আর আমি এখন বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিগঞ্জ থানায় এক মাদ্রাসায় লেখাপড়া করি। মাদ্রাসায় লেখাপড়া করছেন, মাশাআল্লাহ। আমাদের প্রচুর মাদ্রাসার বন্ধু রয়েছেন যারা আমাদের অনুষ্ঠান দেখেন এবং তারা শোনেন, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। বিকজ আমি যখন বইমেলায় গিয়েছিলাম, আমি সবচেয়ে বেশি যাদের কাছ থেকে আমি বলবো ভালোবাসা পেয়েছি, সেটা হচ্ছে আমার মাদ্রাসার ভাইদের কাছ থেকে, ইভেন মাদ্রাসার বোনদের কাছ থেকেও। তারা দূর দূরান্ত থেকে দল বেঁধে এসেছিলেন, আমার বইটা নিয়েছেন, পড়েছেন। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা রয়েছে, কারণ প্রত্যেকটা মানুষের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমি যেতে চাই হাফিজ আপনার কাছে, আপনার প্রথম অভিজ্ঞতাটা শুনতে বলুন। আমার জীবনের প্রথম অভিজ্ঞতাটা হলো, আমার বয়স যখন 5 থেকে 6 বছর, তখন আমি গ্রামের বাড়িতে থাকা অবস্থায় আমার আম্মুর সাথে আমার চাচির কাছে যাই আর কি, রাত্রিবেলা। এই ক্ষেত্রে যখন আমি আমার চাচির কাছে যাই, তখন রাত হয়তো 8টা কিংবা 9টা বাজে। ওই সময় আম্মু বাসার ভিতরে চলে গেছিল, আর আমি একটু পিছনে ছিলাম। আম্মু আমার বলছিল যে, তুমি আগে আগে চলে যাও। আমি বলছিলাম, আমি আসতেছি, তুমি ভিতরে যাও। ওই সময় চাঁদনি রাত ছিল। আমিও যেহেতু ছোট মানুষ, আমার বাড়ির আশেপাশে জঙ্গল, আমার বাড়ির উত্তর পাশে কবরস্থান আর 3 পাশে বাড়ি আছে। তো কবরস্থানের যে দিক দিয়ে, ওই দিক দিয়ে আমার চাচির বাড়িতে যেতে হয়। তো আমি আসার সময় একটা সাদা কাপড় বিশিষ্ট কি জানি দেখতে পাই, স্পষ্ট আমি ক্লিয়ার দেখতে পাই নাই। পরে মানে আমার সামনে দিয়ে কেমন জানি দৌড়ে চলে গেছে। এটা আমি আম্মুকে বলি নাই। এরপরে যখন আম্মু ভিতরে চলে গিয়েছিল, তখন আমি আবার ওই জিনিসটাকে দেখতে পাই।
যে কি জানি দৌড় দিতেছে আমার সামনে দিয়ে। আর আমি তখন ওইটাকে অনুসরণ করে কি আমি মানে স্পষ্ট দেখার জন্য একটু মানে এর পিছনে যেতেছিলাম। তারপর কিছুক্ষণ যাওয়ার পরে আমি মানে দেখলাম যে আসলে আমি কবরস্থানে চলে আসছি। তখন আমি আবার এটাকে দেখতে পেলাম একটু কবরস্থানের মানে একটু দূরে আর কি, কবরস্থানের থেকে একটু আমি হালকা একটু দূরে ছিলাম। তো এই ক্ষেত্রে আমি যখন তাকে দেখলাম মানে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমি জ্ঞান হারিয়ে ফেলি, চিৎকার দিয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তো এই ক্ষেত্রে পরে আর আমি কোনো কিছু বলতে পারবো না। এই জায়গা দিয়েই আমার দূরবর্তী চাচা যাইতেছিল, যখন আমাকে দেখতে পেল যে আমি অচেতন অবস্থায় ছিলাম, পরে আমাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর আমাকে বাসায় নেওয়ার পর আমার জ্ঞান ফিরে না। আমার আব্বু একজন আলেম মানুষ, এই হিসাবে আমার আব্বু বাসায় ছিলেন না। তারপর আমাদের মসজিদের যে ইমাম সাহেব ছিল, ইমাম সাহেবকে কাছে আনা হয়, মানে আমাদের বাড়িতে ডেকে আনা হয়। আনার পর অনেক চিকিৎসা, অনেক তদবির করার পরে আমাকে মানে আবার আমার জ্ঞানটা ফিরে আসে আর কি। তারপর আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কি কি দেখতে পাইছি। তারপর আমি তাদেরকে বললাম যে আমি প্রথমে আমি যে সময় আমার চাচির বাসায় আসতেছিলাম, তো আমার সামনে দিয়ে কি জানি মানে দৌড়ে চলে যেতেছিল। প্রথম স্পষ্টভাবে আমি দেখতে পাইনি। তারপর দ্বিতীয়বার যখন আমার আম্মু চলে গেছে, আমাকে বলছিল যে তুমিও চলে যাও, ভিতরে চলে আসো। তো আমি বলছিলাম আমি আসতেছি। ওই সময় আমি দেখি ওই জিনিসটাকে যে লম্বা চূড়া ছিল, অনেক অনেক লম্বা ছিল। আমি তাকে অনুসরণ করতে করতে যখন কবরস্থানে গেলাম, তখন আমি তাকে মানে একটা অন্যরকম একটা ছিলাম আর কি, মানে কি বলবো, আমি অন্যরকম, মানে আমি কোন সময় এরকম আকৃতি বা এরকম কোনো কিছু আমি কখনো দেখিনি। আমার জীবনে ফার্স্ট এটাই দেখা ছিল। যখন আমি আমার জীবনে ফার্স্ট আমি এটা দেখি, মানে কি বলবো, আমার অভিজ্ঞতা মানে এর চেয়ে মানে কি বলবো যে এর থেকে মানে ভয়ানক কোনো কিছু আমি আমার জীবনে দেখতে পাইনি। এটাই আমার প্রথম অভিজ্ঞতা ছিল। আর আমার জীবনের দ্বিতীয় অভিজ্ঞতা হলো, আমি ওই সময় মাদ্রাসায় পড়ালেখা করি, যেহেতু আমার বাবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল। তো আমি প্রিন্সিপালের ছেলে হিসেবে আমি অন্য ছাত্রদের সাথে বসে মানে কথা বা কোনো বসে আমি লেখাপড়া করিনি, আমি আলাদা পড়ালেখা করছি। আমি ওই সময় আমার বাবার মাদ্রাসা হলো 2500-এ। তো 2500 ওই মাদ্রাসার প্রথম আমার মানে একটু বিবরণ দিতে হয় যে প্রথম আপনারা যদি না জায়গাটা যদি আপনার অপরিচিত হয় তাহলে আপনারা বুঝবেন না ঘটনাটা কেমন যে ভয়ানক ছিল। যে আমার বাবার মাদ্রাসার এর মধ্যে মানে জায়গা 24খানি জায়গা, মানে অনেক বড় একটা জায়গার মাদ্রাসার এক পাশে, জায়গার এক পাশে হলো মাদ্রাসার ভবন, আর অন্য পাশে মানে মাদ্রাসার একবারে মাঝখান, জায়গার একবার মাঝখান হলো মসজিদ, আর মসজিদের সামনে একটা পুকুর এবং মসজিদের দক্ষিণ পাশে একটা পুকুর। তো আর মসজিদের সামনে আরেকটা গাব গাছ ছিল। মাদ্রাসার মসজিদ থেকে আর মাদ্রাসার ভবন যেতে 2-1 মিনিট সময় লাগবেই, তো অনেক দূরের বর্তী একটা জায়গা ছিল। যেন মানে আমার একটা রুটিন ছিল যে প্রতিদিন রাত্রে লেখাপড়া করার জন্য আমি প্রতিদিন রাত 10টায় ঘুমাতাম, আবার 1:50 আমি ঘুম থেকে জাগ্রত হতাম। 1:50 আমি ঘুম থেকে জাগ্রত হতাম। তো 1:50 ঘুম থেকে জাগ্রত হয়ে আমি করতাম আর কি বলে গোসল করতাম, ওযু করতাম, গোসল করে মসজিদে যেতাম। এটা আমার রুটিন ছিল যে মসজিদে গিয়ে প্রথমে 2 রাকাত নামাজ পড়তাম, 2-4 রাকাত নামাজ পড়তাম। তারপর আমার কিতাবাদি যা ছিল নিয়ে বসতাম। তো এইভাবে প্রতিদিনই চলতেছিল আমার সামনে। 2017 সালের ঘটনা এটা, যে 2017 সালে আমার পরীক্ষা চলে আর কি, ওই সময় পরীক্ষার আগের ঘটনা এটা, যে আমার কেন্দ্রীয় পরীক্ষা চলবে।
তো আমি প্রতিদিন এইভাবে পড়ালেখা করি। তো একদিনের ঘটনা যে আমি মসজিদে আসার জন্য আমি প্রতিদিন আমার নিয়ম অনুযায়ী আমি করি আর কি, নামাজ পড়ি। তো আমি এই যে নামাজে দাঁড়ানোর পর তো যখন আমি সূরা ফাতিহা পড়া আরম্ভ করি, আর রাত্রেবেলার নিয়ম হলো মানে উত্তম হলো নামাজ পড়ার মধ্যে উত্তম হলো যে একটু কেরাতটা একটু জুড়ে পড়া। এই জন্য আমিও কেরাত মিডিয়াম আওয়াজে পড়তাম। তো আমি সূরা ফাতিহা শুরু করছি। তো মসজিদ ছিল মানে দরজা জানালা সব ঠাই ছিল গ্লাস। তো মেহরাবের সামনে আমি নামাজে দাঁড়াই। তো মেহরাবের একটা দরজা ছিল যা স্প্রিং এ ছিল আর কি, অনেক শক্ত, টান দিয়ে খুলতে হতো। কিন্তু আমি যখন সূরা ফাতিহা পড়া শুরু করলাম তখন প্রতিটা গ্লাস দরজা জানালা সব একবারে কি বলে মানে নিজে থেকে একবার খুলতেছে আবার বন্ধ হইতেছে, মানে বিকট আওয়াজ শুরু হয়। তো আমি মানে ভয়ে অনেক ভয় পাই। আমি পরে চিন্তা ভাবনা করলাম আমি যদি এখন করে ছেড়ে দেই, কি বলে নামাজটা যদি ছেড়ে দেই তাহলে অবশ্যই হয়তো আমার কোনো ক্ষতি করবে। তো এই জন্য আমি করলাম আর কি বলে নামাজটা পড়তেই থাকলাম, কেরাতার আওয়াজ আরো বাড়িয়ে দিলাম এবং নামাজটা একটু দীর্ঘায়িত করলাম। তো এইভাবে প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাত শেষ করলাম, একই অবস্থা যে গ্লাস গুলো করতেছিল মানে একবার বন্ধ, নিচ থেকেই একবার বন্ধ হতেছিল আবার চালু হইতেছিল, এরকম ভাবে চলতেই আছে। তারপর যখন আমি দ্বিতীয় রাকাতের বৈঠকে গেলাম, তাশাহুদ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম। তো দুরূদ শরীফের সময় দেখলাম মানে অবস্থা আবার স্বাভাবিক হয়ে গেছে। আমি আগে একটা কথা বলে রাখি, যখন আমার প্রথম ঘটনা থেকে মানে আমি একটু ভয় পাই যে 2005 সালে যে ঘটনা আমার জীবনের ফার্স্ট অভিজ্ঞতা, এরপর থেকে আমি মানে আমার একটা আগ্রহ ছিল যে আমিও কবিরাজের কোনো কিছু মানে তদবির করা শিখবো। তারপর আমিও তদবির করা শিখি। আমার বয়স যখন 12 বছর, তখন থেকেই আমি এই লাইনে কাজ করা শুরু করি, মানে তদবির শিখাটা আমি শুরু করি। তো যখন আমি মানে এইভাবে তদবিরও আমি ওই সময় আমি হেসখানে পড়ি, কিতাব বিভাগে পড়ি, তদবিরও আমার জানা ছিল যে 2015 সালে যে ঘটনা ঘটছে, 2017 সালে যে ঘটনা ঘটছে, তো এই ঘটনার মধ্যে মানে আমি ওই সময় তদবিরটাও আমি পারি। যে যখন আমি নামাজ শেষ করলাম তো তাড়াতাড়ি আমি আমার শরীরটা বন করে তারপর মসজিদ থেকে বাইর হলাম। বাইর হয়ে ভাইয়া মসজিদের পশ্চিম পাশে একটা ছিল আর কি, পেয়ারা বাগান, আর পেয়ারা বাগানের ওই পাশে কবরস্থান। তো ওই জায়গাটা একটু ভয়ানক লাগতো যে আমরা আগে যে সময় আমি এই মাদ্রাসায় প্রথম গিয়েছি আমার বাবার মাদ্রাসায়, যে অনেক মুরব্বীদের কাছ থেকে শুনতাম যে তারা যখন ছোট ছিল বা তারা যখন মাদ্রাসা হওয়ার আগে এই জায়গাটা অনেক বড় জঙ্গল ছিল, অনেক ভৌতিক কাহিনী অনেক কিছু ঘটতো, মানুষ একা এক জায়গা থেকে যেতে পারতো, মানে একা একা চলাফেরা করতে পারতো না এই জায়গা দিয়ে। তো ওই রাত্রে আমি যখন মসজিদ থেকে পরে বাইরে হলাম, বাইর হয়ে আমি তো এখন জানা আছে যে আমি এখন আমার শরীর বন্ধ করে ফেলেছি, এখন আমাকে কেউ কোনো কিছু করতে পারবে না। এছাড়া আমার তদবিরও জানা ছিল। তো আমি মসজিদের পিছনের দিকে অর্থাৎ মসজিদের পশ্চিম পাশে পেয়ারা বাগানের দিকে যাই আর কি। পেয়ারা বাগানের দিকে গিয়ে আমি বলতেছি জোর আওয়াজে, জোর গলায় বলতেছি, যদি তোমাদের এতই সাহস থাকে তাহলে সামনে আসা করো, আমাকে দেখা দাও। আমি নামাজে থাকা অবস্থায় তোমরা কেন আমাকে মানে ডিস্টার্ব করছো? পরে কোনো আওয়াজ পাই নাই। পরে হঠাৎ করে আমি দেখলাম মানে কবরস্থানের এদিক থেকে, কবরস্থানে আরো একটু আগে আর কি, মানে পেয়ারা বাগানের এক পাশ থেকে একটা বড় একটা আকৃতির দেহে, মানে ভয়ানক একটা আকৃতি, যার চোখগুলো ছিল মানে অনেক মানে কেমন লাল ছিল, যেমন আগুন, ভিতরে যেমন আগুন দেখা যাইতেছে, আর এটা থুতু পালাইতেছে, থুতুর মধ্যে যেমন কেমন আগুন আগুন পড়তেছে। তো আমি বললাম, পরে সে আমাকে বলতেছে, তোমার ভাগ্য ভালো, তুমি আমলটা করে ফেলছো, তুমি শরীরটা বন্ধ করে ফেলছো, যদি তুমি শরীর না বন্ধ করতে তাহলে তোমাকে এখনো মেরে ফেলতাম। আমাকে যদি সাহস থাকে তাহলে মারো এখন। পরে আমি তদবির করে
এখান থেকে মানে ওকে সরাই দেয় আর কি। পরে আমিও চলে আসি। পরে আমি আবার মানে আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি প্রতিদিন মসজিদে আসি, মসজিদে এসে আবার লেখাপড়া শুরু করে দিই আর কি। এটা আমার দ্বিতীয় ঘটনা ছিল ভাইয়া। বন্ধু হাফিজ, আমরা আপনার পরের ঘটনাটা শুনবো, বলুন। এখন যে ঘটনাটা বলবো এটা আমার বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া কাহিনী। যে আমার বড় ভাই, যেহেতু আমরা আলিম ফ্যামিলির ছেলে, আমার বাবাও একজন আলেম, আমার ভাইয়াও একজন আলেম হয়েছে। এখন যখন আজ থেকে 3-4 বছর আগে হবে, আমি ওই সময় 2500 মাদ্রাসায় পড়ি, আমার বাবার মাদ্রাসায় পড়ি, আর ভাইয়া পড়ে কামরাঙ্গীর চর অর্থাৎ ঢাকায়। তো ভাইয়া ছুটি শেষে মাদ্রাসায় যাবে। আমি প্রথমে বলেছিলাম যে আমাদের বাসার পাশে যে কবরস্থান, মানে একটা ভয়ানক একটা জায়গা আছে, যে এই জায়গাটা দিয়ে মানুষ এখনো দিন দুপুরে মানে 12টার পরে একা একা কেউ চলাফেরা করে না, 12টা থেকে 1টা এই দিক দিয়ে, আর রাত্রেবেলা প্রশ্নই ওঠে না একা, এখনো এরকম। তো ভাইয়া যেহেতু ছুটি শেষ, সে মাদ্রাসায় চলে যাবে। তো ভাইয়াকে আম্মু সকালবেলা থেকে বলতেছে তুমি চলে যাও চলে যাও। ভাইয়াকে এখন যাবো না, বিকালে যাব। তো বিকাল যখন হলো তখন ভাইয়া বলতেছে আমি মাগরিবের নামাজটা পড়ে একবারে মাদ্রাসায় চলে যাব, আর দেরি করবো না কোথাও। পরে ভাইয়া মাগরিবের নামাজ পড়লো, পরে ওই দিক দিয়ে এখন মাদ্রাসায় যাবে, পাশে কবরস্থানের মাঝখান দিয়ে রাস্তা। তো এই জায়গাটা যখন পার হবে, আমাদের বাড়ি থেকে আনুমানিক সময় 4-5 মিনিট সময় লাগবে ওই জায়গায় যেতে। ভাইয়া ওই জায়গায় চলে গেছে। যাওয়ার পরে সামনে একটা বড় ইয়া গাছ, মানে কি বলে, একটা গাব গাছ ছিল আর একটা করই গাছ ছিল। দুটা গাছ মানে দেখতে অনেক বড় ছিল এবং অনেক দূরে দূরে ছিল, যে একবার পাশাপাশি ছিল এরকম না, একটা রাস্তার এই পাশে আর একটা ওই পাশে। তো ভাইয়া যখন এতটুকু রাস্তা চলে গেল, তো ওই সময় ভাইয়া খেয়াল করলো যে করই গাছের উপর এবং ওই গাব গাছের উপর মানে কি যেন দাঁড়ায় আছে, মানে অনেক বড় আকৃতির দাঁড়ায় আছে, ভাইয়ার দিকে তাকায় হাসতেছে। তো এবং তারও নাকি আকৃতি অনেক ভয়ানক ছিল। তো ভাইয়া দেখে প্রথমে মানে এখন কি করবে, সে কি এখন বাসায় চলে আসবে নাকি মাদ্রাসায় যাবে? মাদ্রাসাও প্যারা, যদি প্রথম দিন হাজিরা মিস হয় তাহলে অনেক শাস্তি হবে। এই জন্য ভাইয়া চাইতেছে মাদ্রাসায় যাওয়ার জন্য, কিন্তু কিভাবে যাবে? তখন ভাইয়া চিন্তা ভাবনা করলো, না আমি তো এখন একটু সামনে যাই, গিয়ে দেখি এটা পিছনে যায় কিনা। তো ভাইয়া একটু সামনে গেল, দেখলো না এটা জায়গার মধ্যে আছে এবং প্রথম থুতু ফালায়নি, এবার মানে এটা থুতু ফালানো শুরু করছে। থুতুর মধ্যে কেমন জানি মানে রক্ত রক্ত কেমন জানি একটা ইয়া। পরে ভাইয়া এই দেখে ভাইকো না আজকে আর যেতে পারবো না। তো একটু পিছনে আসে, পিছনে দেখে আবার মানে ঘুরে যখন আবার ওই দিকে বাড়ির দিকে ফিরে, যে আজকে মাদ্রাসা যাবো না বাড়িতে চলে যাব, তখন সামনেও দেখে সাদা কাপড় পরে কি জানি একটা মানে দাঁড়িয়ে আছে। তো যখন এটা দেখলো তখন ভাইয়া মানে বললো যে আজকে মনে হয় আর আমি যেতে পারবো না। তো ভাইয়া তাড়াতাড়ি মানে সূরা কেরাত পড়তে শুরু করলো, আয়াতুল কুরসি পড়া শুরু করলো, সূরা ইয়াসিন পড়া শুরু করলো। তো যখন পড়া শুরু করছে তখন আস্তে আস্তে দেখা যাইতেছে এটা চলে গেছে। তারপর ভাইয়া আবার বাসায় ফিরে আসছে। অলরাইট, আমরা তার কাছ থেকে 3 নম্বর ঘটনাটা শুনলাম। ভূত স্টুডিওর একদম শেষ ঘটনাটা এখন শুনতে যাচ্ছি। হাফিজ, আমরা আপনার কাছ থেকে সর্বশেষ ঘটনাটা শুনতে চাই, বলুন। আজকে সর্বশেষ ঘটনাটা হলো, আমি একজন মুয়াদ্দিব। তো আমার জীবনে ফার্স্ট আমি যে তাদবীরটা করি, তখন 17 সাল আমি এই তাদবীরটা করি রমজান মাস 18 রমজানের দিন। আমি প্রতি বছরই 2500 বা দূরবর্তী কোন জায়গায় তারাবি পড়াই, কিন্তু ওই বছর আমার মহল্লা যারা ছিল তারা অনেক আপত্তি করার পরে, মানে অনেক জোরাজুরি করার পরে আমি ওই রমজানে থাকি, বাসা মসজিদে আমি তারাবি পড়াই। তো 18 রমজানের দিন কাহিনী হলো এটা, যে দুপুরবেলা আমার একটা রুটিন হলো
যে রমজান মাসে প্রতিদিন তারাবির নামাজের পর আমি কখনো ঘুমাই না। না ঘুমাইয়ে আমি এর পরের দিন যেই পারাগুলো পড়তে হবে নামাজে, এগুলো সেহরি পর্যন্ত আমি দেখি এবং তেলাওয়াত করি। যখন তারপর সেহরি খেয়ে আমি নামাজ পড়লাম, নামাজ পড়েই তারপর আমি ঘুমাই। ঘুম থেকে উঠি 12টার দিকে। ওই দিনে একই অবস্থা, আমি 12টার দিকে ঘুম থেকে উঠছি, এমনই আমার চাচাতো ভাই আমার কাছে আসলো, আসা বলতেছে, হাফিজ ভাই আপনি কোথায়? আমি তো ঘুমাইতেছি। যেহেতু আমাদের আলেম ফ্যামিলির লোক, আমার বাড়ি পর্দাশীল, আমার চাচাতো ভাই ভিতরে ঢুকতে পারেনি, বাইরে থেকে বলছে। আমি বলছি আমি ঘুম থেকে উঠলাম, আমি গোসল করবো। ভাইয়া আপনি গোসল করবেন না, একটু আগে আসেন মসজিদের সামনে। পরে আমি আসছি। যখন আমি মসজিদের সামনে আসলাম, দেখলাম যে আমার দূরবর্তী এক চাচাতো ভাই, সে কান্না করতেছে, ভাই আমার আম্মুকে বাঁচান। আমি কি হয়েছে যে আপনার আম্মুকে বাঁচান? পরে সে বলতেছে আমার আম্মুর অবস্থা অনেক খারাপ, এই জিনের পেয়ে আছে আর কি। পরে আমার ওই চাচাতো ভাই যে আমাকে খবর দিল, সে আমাকে বলতেছে, ভাইয়া আমিও গেছিলাম, আমাকে বলছিল, তারপর আমি গেছিলাম ফু দিতে, সূরা ইয়াসিন পরে ফু দিতে। যখন আমি কাছে যাই, আমাকে একটা থাপ্পড় মারে, আমি অনেক ব্যথা পাই। পরে আমি ভয়ে চলে আসছি। পরে আমাকে নিয়ে গেল, আমি নিজের শরীরটা আগে বন্ধ করে আমি প্রথমে যখন গেলাম, তার হাতে একটা হাত পাকা ছিল, আমার চাচির হাতে হাত পাকা ছিল। ওই হাত পাকা দিয়ে আমাকে প্রথম ডিল দিতে চেয়েছিল। পরে আমি তাড়াতাড়ি আমার শরীরটা বন্ধ করলাম, পরে ওই জায়গাটাও বন্ধ করলাম। বন্ধ করার পর এখন বললাম, আমার চাচাও ছিল, চাচা আমার চাচিকে ধরে রাখছিল। তো আমার চাচাকে বললাম আপনি সরে যান এখান থেকে, এখন ওকে ছেড়ে দেন। পরে আমি বললাম কি ব্যাপার, তুই এখানে আসলি কেন, আর এই রোগীকে কষ্ট দিতেছ কেন? সে বলে, ওই জিন বলতেছে, কয় যে আমি আসবো, তোর বাপের কি, তোর কাছে আসছি, তোর কাছে তো আসি নাই। পরে আমি বললাম যে আমার কাছে আসছো নাই, আমার চাচির কাছে আসছো, তুমি আমার তোমার পরিচয় দাও এবং এখান থেকে চলে যাও। না, আমি তোমার কাছে পরিচয় দিব কেন, আমি তোমার কাছে পরিচয় দিব না। তারপর আমাকে বলে যে তুমি কে, যে আমি তোমাকে পরিচয় দিব? পরে ভাইয়া আমি তদবির করি। তারপর আমি এটা বলি যে আমার চাচাকে বলি যে আপনি পানি নিয়ে আসেন। তো পানির মধ্যে আমি সূরা ইয়াসিন এবং আরো বিভিন্ন দোয়া পড়ে ফু দিয়ে আমি এই রোগীর বর্ষাদ আমার চাচির শরীরে ছিটা দেই। যখন আমি পানিটা ছিটা দেই, তখন ওই জিন কান্নাকাটি শুরু করে দিছে, যে কি অনেক কান্নাকাটি করতেছে, যে বলতেছে যে আমাকে ছেড়ে দে, আমি আর আসবো না। আমি বললাম যে তুমি আগে তোমার পরিচয় দাও, তারপর আমি তোমাকে ছেড়ে দেবো। সে তারপর বলল যে আমি হিন্দু ধর্মের মানুষ, আমি হিন্দু ধর্মের লোক। তুমি হিন্দু ধর্মের লোক, তার আমার চাচিকে কেন ধরছো, তার কি দোষ ছিল? তারপর সে বলতেছে 2003 সালে আপনার চাচি কৃষিকাজে অর্থাৎ ধান শুকানোর জন্য ওই উত্তরবাগ অর্থাৎ আমাদের বাড়ির পাশে আর কি একটা গাব গাছ আছে, এই গাব গাছের পাশে একটু জায়গা আছে, এখানে মানুষ রৌদ্র ধান শুকায়, এরকম ধান শুকায়। তো এই ক্ষেত্রে এখানে তিনি করতেছিল, শুকাইতেছিল, ওই সময় ওনাকে ধরে আর কি বলে যে আমার ছায়ের মধ্যে পাড়া দিছে, তার কারণে আমি ধরছি। তারপর আমি বললাম তুমি তোমার ছায়ের মধ্যে পাড়া দিছে আর তুমি ধরে ফেলছো, তুমি কি তোমাকে দেখে কি তোমার পাড়া দিছে? না, আমাকে দেখে পাড়া দেয় নাই। তাহলে তুমি ধরছো কেন, এত কষ্ট দিতেছে কেন? আর তুমি নাকি শুনলাম তাকে নামাজ পড়তে দাও না, কোনো কিছু করতে দাও না। তারপর সে বলে আমার নামাজ পড়বে কেন, আমি হিন্দু না? আমি তুমি হিন্দু, সে তো আর হিন্দু না। তো এই ক্ষেত্রে পরে সে বলে ঠিক আছে আমি চলে যাবো। আমি তুমি যে চলে যাবা কি প্রমাণ আছে তুমি একবারে চলে যাবা? তুমি তো অনেকের কাছেই বলছো যে তুমি চলে যাবা, তারপর আবার আসো। তারপর সে আমাকে বলে যে আমি এবার ওয়াদা করতেছি আমি আর কখনো আসবো না। আমি তুমি এই যে চলে যাবা কি নিয়ে যাবা, আর তো কখনো আসবা না। পরে বলতেছে যে আমি 1 কেজি মিষ্টি এবং একটা কালো একটা মোরগ নিব। তো আমি বললাম হ্যাঁ 1 কেজি মিষ্টি আর কালো মোরগ দিয়ে চলে যাবা? হ্যাঁ চলে যাব। তারপর সে চলে যাবে। এই কথা কয়ে পরে আমি চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে কবে দিতে হবে। তারপর বলতেছে ওই দিনটা ছিল বৃহস্পতিবার, বলছে শনিবার আমাকে দিতে হবে। আমি শনিবারে দিতে পারবো না, মঙ্গলবারে দিব। পরে ঠিক আছে। তারপর ভাইয়া আমি জায়গা বলতেছে কোন জায়গায় দিতে হবে, বলতেছে প্রথম বলতেছে আমাদের এলাকা থেকে 2 কিলোমিটার দূরে একটা জায়গা মধ্যে দিতে।
কিন্তু আমি বললাম যে এত দূরে তো আমি দিতে পারবো না, তুমি আশেপাশে কোথাও বলো। পরে বলতেছে যে কুড়ের পাড়, অর্থাৎ আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে, অনেক ভয়ানক জায়গা, যে ওই জায়গার মধ্যে একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের নিচে দেওয়ার জন্য বলতেছে। তারপর মঙ্গলবার দিন দুপুর 12টার দিকে আমি সহ এবং আমার চাচাতো ভাই গিয়ে দিয়ে আসি আর কি। এটাই আমার লাস্ট ঘটনা ছিল।